আসসালামু আলাইকুম খালাম্মা, ভালো আছেন? খালাম্মা মানে আমি আপনার কোন কালের খালাম্মা লাগি? আমাকে দেখে আপনার খালাম্মা মনে হচ্ছে নাকি? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খালাম্মার মতোই লাগতেছেন। আপনাকে তো আগে আমাদের বাসায় কখনো দেখি নাই। নতুন ভাড়া এসেছেন নাকি? আপনার বাসায় আমরা ভাড়াও থাকি না। আপনি আপনার আম্মুকে ডাক দেন। আপনার আম্মুর সাথে আমার কথা আছে। ও আচ্ছা, বুঝতে পারছি কেন এসেছেন। আপনি নিশ্চয়ই আমাদের দুজনের বিয়ের কথা বলতে এসেছেন, তাই না? আম্মু আম্মু, দেখে যাও, একটা মেয়ে এসেছে আমার আর তার বিয়ের কথাবার্তা বলার জন্য। এইদিকে আকাশের আম্মু রান্নাঘর থেকে বের হয়ে দরজার সামনে আসতেই দেখতে পেল তার বান্ধবীর মেয়ে দাঁড়িয়ে আছে। মেঘলাকে দেখে আকাশের আম্মু আকাশের গালে ঠাস করে চর মেরে বলতে লাগলো। ওরে হারামজাদা, এটা আমার বান্ধবীর মেয়ে, নাম হচ্ছে মেঘলা। মেঘলা, ভেতরে এসো। মেঘলা আকাশের দিকে রাগি চোখে তাকিয়ে বাড়ির ভিতর চলে গেল। এইদিকে আকাশ তার গালে হাত বোলাতে বোলাতে দরজা লাগিয়ে চলে আসলো সোফায়। বসে বসে টিভি দেখতেছে। এমন সময় মেঘলা এসে আকাশের পাশে বসে বলতে লাগলো। আমি খালাম্মা লাগি, তাই না? আমি তোকে বিয়ে করতে এসেছি, তাই না? চল আমার সাথে তোর রুমে। আজকে তোর বিয়ে করার শখ মিটিয়ে দেব, আর খালাম্মা ডাকার শখ তো আরো আগে মিটিয়ে দিব। এই বলে মেঘলা আকাশকে নিয়ে চলে আসলো তার আকাশের রুমে। ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে আকাশকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে মেঘলা আকাশের উপর উঠে গেল আর বলতে লাগলো। আমি কি জানি বলছিলে তুই? আমি খালাম্মা। আমি তোকে বিয়ে করতে এসেছি, তাই না? এই বলে মেঘলা আকাশের গলা টিপে ধরল। এদিকে আকাশ বারবার ছোটার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। মেঘলা যেভাবে আকাশকে ধরেছে, বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর মেঘলা আকাশকে ছেড়ে দিতে আকাশ বিছানা থেকে উঠে তার গলা ঘষতে ঘষতে বলতে লাগলো। এই মেয়ে, আপনি কি ডাকাত? এইভাবে আমার গলা টিপে ধরেছিলেন কেন? যদি মরে যাইতাম তাহলে আমার বউ তো কান্না করতো। এই বেটা, তুই বিয়ে করছিস, তোর বউ কোথা থেকে আসবে আর কান্না করবে কোথা থেকে? আজ এরা ফাউল কথা বলবি না, এই বলে দিলাম। আর যদি কোনোদিন তোর মুখে শুনতে পাই তুই আমাকে খালাম্মা ডেকেছিস, তাহলে তোকে সত্যি সত্যি গলা টিপে মেরে ফেলবো। আজকে গেলাম আমি। এই বলে মেঘলা আকাশের রুম থেকে বের হয়ে নিচে চলে আসলো। আকাশের আম্মুকে বলে মেঘলা চলে গেল তাদের বাসায়। এইদিকে আকাশ নিচে নামতেই আকাশের আম্মু বলতে লাগলো। কি রে আকাশ, তুই এতক্ষণ কোথায় ছিলি? আর মেঘলা কি তোর সাথে ছিল নাকি? হ্যাঁ আম্মু, ওই ডাইনি মেয়েটা আমার সাথে ছিল আমার রুমে। আমার গলা টিপে ধরেছিল। কোনো রকমে তার কাছ থেকে ছুটে আসলাম। ওই মেয়েটা যাতে আমাদের বাসায় আর না আসে তার আম্মুকে বলে দিবে, আর তাকেও বলে দিবে। মেয়েটা 100 বার আমাদের বাসায় আসবে, তাতে তোর কোনো সমস্যা? আমার সমস্যা হচ্ছে ওই মেয়েটাকে আমি দেখতে পারি না। ওই মেয়েটা শুধু লুচ্চামি করে। আমার গলা টিপে ধরেছিল আর আমার ঠোঁটে কিস করতে চাইছিল, আমি দেই নাই। মেঘলা তো এরকম কাজ করতে পারে না, আমি তাকে খুব ভালো করেই চিনি। হ্যাঁ, তুমি তো ভালো করে চিনবেই, সে তো তোমার বান্ধবীর মেয়ে, তাহলে তুমি ভালো করে চিনবে না? আমাকে চিনবে কি করে? আমি তো তোমার কেউ না। থাকো তুমি একা বাসায়, আমি চলে গেলাম বাসা থেকে। এই বলে আকাশ বাড়ি থেকে বের হয়ে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে দোকানে বসে পড়তেই শামসুল আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কি ব্যাপার আকাশ ভাই, মনে হচ্ছে বাসা থেকে রেগে বের হয়ে এসেছেন। বাসায় কিছু হয়েছে নাকি? আরে শামসুল, আর বলিস না, আম্মুর বান্ধবীর একটা মেয়ে আছে। ওই মেয়েটা আমার ওপর প্রতিদিন যা অত্যাচার শুরু করে দিয়েছে। উঠতে বসতে আমার গলা টিপে ধরে, যখন তখন আমাকে জ্বর পারে। তাহলে তো মেয়েটা খুব সাংঘাতিক। মেয়েটার কাছ থেকে দূরে দূরে থাকবেন, তাহলে আর মেয়েটা আপনাকে কিছু করতে পারবে না। মেয়েটার কাছ থেকে তুই দূরে দূরে থাকার কথা বলতেছিস? আমি রাত 11টার পর বাসায় গেলেও ওই মেয়েটা আমাকে কিছু না করে তার বাসায় যায় না, আর বলতেছিস দূরে দূরে থাকবো? তাহলে আপনাকে একটা বুদ্ধি দেই, এটা করলে নিশ্চয়ই মেয়েটা আপনার কাছ থেকে দূরে দূরে থাকবে। আপনি মেয়েটাকে জোর করে বারবার লিপ কিস করার চেষ্টা করবেন আর জড়িয়ে ধরার চেষ্টা করবেন, দেখবেন মেয়েটা এমনিতেই আপনার কাছ থেকে দূরে দূরে থাকবে। ভাই, তুই উল্টো কথা বলেছিস। এটা আমি না, এটা ওই মেয়েটা আমার সাথে করার চেষ্টা করে। আমি কি করব সেটা বল। তোর মাথায় বুদ্ধি আছে, তুই যেটা বলিস এটা করলে নিশ্চয়ই কোনো একটা ফলাফল পাবো। আচ্ছা, আপনি চা খেতে থাকেন, আমি ততক্ষণ একটা আইডিয়া বের করে ফেলি। এই বলে শামসুল আকাশকে 1 কাপ চা দিয়ে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আকাশ ভাই, আপনি এটা করে দেখতে পারেন।
আপনি সবসময় ছোট্ট একটা মানে 3/4 প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে থাকবেন, তাহলে মেয়েটা লজ্জার আপনার কাছে আসবে না। আর মেয়েটাকে কি আপনি দেখেছেন নাকি? না, মেয়েটাকে তো দেখি নাই আমি কখনো। সবসময় পর্দা করে থাকে দেখে তো মনে হয় কলেজে লেখাপড়া করেছে, কিন্তু আমার সামনে পর্দা করে থাকে কেন এটাই বুঝি না। আপনাকে যেটা বলেছি সেটা করবেন, দেখবেন ওই মেয়েটা লজ্জা আপনার কাছে আসবে না। আর আপনার আম্মুর বান্ধবীর মেয়ে আপনাদের বাড়িতে এতক্ষণ কি করে? এটা তো ভাবার বিষয়। আমি এতবার আম্মুকে জিজ্ঞেস করলাম, কিন্তু আম্মু কোনো কিছুই বলল না। জিজ্ঞেস করলে আবার বেশি করে বলে সে নাকি এই বাড়িতে 100 বার আসবে। ওই মেয়েটা আসার পর থেকে আমাকে আম্মু ভালোবাসা কমিয়ে দিয়েছে। তার মানে ওই মেয়েটা আপনার আম্মুকে কালো জাদু করেছে। না হলে তো আপনার আম্মু আপনাকে খুব ভালোবাসতো। আবার দেখেন আপনাকে কালো জাদু করে ফেলে নাকি। যদি মেয়েটা কলেজে না পড়ে মাদ্রাসায় পড়ে তাহলে আপনাকে নিশ্চয়ই কালো জাদু করে ফেলতে পারে। কালো জাদু করার আগে তার কালো জাদু আমাকে নষ্ট করে ফেলতে হবে। আমিও সেই লোক, মানে আমিও কালো যাতে করতে পারি। এই নে তোর 4 টাকা, এখন গেলাম আমি। বলে আকাশ ওইখান থেকে চা খেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাইতেছে আর মনে মনে ভাবতেছে, শামসুলকে তো বলে আসলাম আমি তার চাইতে বড় কবিরাজ। এখন সে যদি সবাইকে বলে বেড়ায় তাহলে তো সবাই আমাকে এসে ঘিরে ধরবে, তখন আমি কি করব? এসব ভাবতে ভাবতে আকাশ তার বাড়ির দিকে যাইতেছে। এমন সময় পিছন থেকে আকাশের বন্ধু আরিফ ডেকে উঠল আর বলতে লাগলো, হেই আকাশ, কিরে আকাশ, কানে কি কথা যাচ্ছে না নাকি তোর? হ্যাঁ আরিফ বল। তোকে যে ডাকতে ডাকতে গলা ব্যথা করে ফেলেছি, তুই কি শুনিস নাই নাকি? হ্যাঁ শুনেছি তো, কিন্তু আমি অন্য একটা কথা চিন্তা করছিলাম। যাই হোক, তোর কি অবস্থা সেটা বল আগে। ভাবি কেমন আছে? শালা এখনো বিয়ে করি নাই আর তুই ভাবি বলতেছিস? তোর ভাবির সাথে আজকেও ঝগড়া করেছি। সে নাকি বলতেছে আমাকে পছন্দ করে না, পছন্দ করে তোকে, এটার জন্য ঝগড়া করেছি। ও ভাবি আমাকে পছন্দ করে, তাহলে ভাবিকে দিয়ে দে আমাকে। আমি না হয় ভাবিকে নিয়ে ঘর সংসার করি। পেটে বেবি চলে আসলে তুই না হয় নিয়ে নিস। শালা তুই পেট বড় করবি আর পরে আমাকে দিয়ে বলবি যে আমি নিয়ে নিতাম। শালা তুই আর ভালো হলি না। এখন বল কি হয়েছে এই ভর দুপুর বেলা? তুই এখানে আগে তো কখনো এখানে আসিস না। আর বলিস না, আরিফ আমার আম্মুর বান্ধবীর মেয়ে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খাইতেছে। বাসায় ঢুকলে ওই মেয়েটা আর অত্যাচার। রাতে যদি দরজা লক করে ঘুমাই তাহলে ওই মেয়েটা দরজা ভেঙে ফেলার মতো অবস্থা করে। শামসুল বলল যে আম্মুকে নাকি কালো জাদু করেছে, এটার জন্য আম্মু কিছু বলতেছে না। কালো জাদু করেছে তাহলে তো কোনো কিছু একটা করতে হবে। এক কাজ কর, তোর রুম তো বিছানার ঝাড়ু আছে তাই না? চল বাজার থেকে তোকে চক কিনে দেই। তুই চকগুলোই তুই পুরো রুমে এঁকে রাখবি, যাতে ওই মেয়েটা যদি কালো জাদু করে থাকে, যদি তোর শরীরে জিন ভর করে থাকে, তাহলে তোর রুমে আর প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তাড়াতাড়ি চলো যাওয়া যাক। তাহলে আমার আম্মুকে ওই মেয়ে কালো জাদু করেছে, আমিও ওই মেয়েকে কালো জাদু করব। টিরিং বিরিং হুটহাট ফটাস, কালো জাদু কালো জাদু। তুই মুছে যা, আমার বাড়ি থেকে মুছে যা। আরে শালা, তুই যদি এখানে মন্ত্র পড়িস তাহলে আশেপাশের মানুষ তোকে ঝাড়ু দিয়ে দৌড়ানি দিবে। আমাকে ঝাড়ু দিয়ে দৌড়ানি দিবে কেন? আমি তো রাস্তায় মন্ত্র পড়তেছি। রাস্তায় মন্ত্র পড়লে সবগুলো মন্ত্র মানুষের ওপর গিয়ে পড়ে। এখন তাড়াতাড়ি চল বাজারে গিয়ে চক কিনে আনে। আর আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে করবে, তাহলে ওই মেয়েটা তোকে আর কিছু করতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। এই বলে আকাশ আরিফের সাথে চলে আসলো বাজারে। চক কিনে নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছে। আরিফ আকাশকে সব কিছু বুঝিয়ে দিতেছে। এমন সময় আরিফ আকাশকে বলতে লাগলো, তুই যে মন্ত্রটা পড়েছিলি না, ওই মন্ত্রটা বাসায় গিয়ে এই চকগুলো দেওয়ালে এঁকে দিয়ে এরপর এই মন্ত্রটা জোরে জোরে পড়বি 7 বার, তাহলে সব ভূত চলে যাবে ওই বাড়ি থেকে। ঠিক আছে বন্ধু, আর আমার জন্য দোয়া করিস যাতে আমি আমাদের বাড়িতে গিয়ে ভূত তাড়াতে পারি। এখন তাহলে যাই, আর যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। এই বলে আকাশ একটা রিক্সা নিয়ে চলে আসলো বাড়িতে। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। মেঘলাকে দেখে আকাশ কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, আপনি একটু দূরে যান তো, আমার একটা কাজ আছে।
মেঘলা কিছুটা দূরে যেতেই আকাশ ঘরের ভিতর ঢুকে দরজাটা লাগিয়ে দিয়ে চকগুলো বের করে পুরো বাড়িতে এঁকে দিতে লাগলো। হঠাৎ আকাশের এরকম ব্যবহারে মেঘলা এবং আকাশের আম্মু অবাক হয়ে গেল। আকাশকে উদ্দেশ্য করে ওর আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, তুই এসব কি করতেছিস? দেয়ালটাকে নষ্ট করে ফেলতেছিস কেন? আম্মু, দেয়াল নষ্ট করতেছে না, আমাদের ভালোর জন্য এসব করতেছি। তোমার বান্ধবীর মেয়ে, এটা একটা ভূত, তাকে তাড়ানোর জন্য আমি সকল কৌশল শিখে এসেছি। আজকে এই ভূতকে তাড়িয়ে ছাড়বো। আকাশ সবগুলো চক দেওয়ালে এঁকে দিল। দেওয়ালে আকাশ শেষ হতেই আকাশ একবার মেঘলার দিকে তাকিয়ে চোখ নামিয়ে এক জায়গায় গোলে একটা বৃত্ত করে বসে পড়ল আর জোরে জোরে বলতে লাগলো, তিরিং বিরিং হুটহাট ফটাস, কালো জাদু ও কালো জাদু নষ্ট হয়ে যায়। তুই আর কোনোদিন এই বাড়িতে আসবি না। এই মেয়েটাকে নিয়ে এখনই চলে যা। এইসব জোর জোর বলতেছে আকাশ। এইদিকে আকাশ আবার এক চোখ মেলে মেঘলার দিকে তাকিয়ে দেখে মেঘলা যাইতেছে কিনা। এইদিকে মেঘলা সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। এদিকে আকাশের আম্মু হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাইতেছে আর মেঘলাকে উদ্দেশ্য করে বলতেছে, দেখেছো মেঘলা, তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আকাশ কি করতেছে? হ্যাঁ আন্টি, দেখতেছি তো। দেখি সে কতক্ষণ এইভাবে মন্ত্র পড়তে পারে। আমিও দেখতে চাই সে কিভাবে আমাকে এই বাড়ি থেকে বের করে মন্ত্র পড়া শেষ হলে। এরপর দেখবেন আমি তার কি অবস্থা করি। এদিকে আকাশ বারবার মন্ত্র পড়তেছে আর মেঘলার দিকে এক চোখ মেলে তাকিয়ে দেখতেছে সে চলে গেছে নাকি যায় নাই। এদিকে মেঘলা রান্নাঘরে এসে ঝাড়ুটা নিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে রইল। এইদিকে আকাশ আবার এক চোখ মেলে তাকিয়ে দেখে মেঘলা সেখানে নেই। এটা দেখে আকাশ মন্ত্র পড়া বাদ দিয়ে দাঁড়িয়ে নাচতে লাগলো। হেই জিঙ্গা চিঙ্গা চিঙ্গা চিঙ্গা। আম্মু দেখেছো, ওই মেয়েটা একটা পেতনি ছিল। ওই মেয়েটাকে আমি এই বাড়ি থেকে একেবারে জন্য তাড়িয়ে দিয়েছি। এখন দেখবে ওই মেয়েটা আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, বিশেষ করে আমাকে আর কিছু করতে পারবে না। এমন সময় মেঘলা রান্নাঘর থেকে বের হয়ে জোরে চিৎকার করতে করতে বলতে লাগলো, তবে রে দাঁড়া, তুই আমাকে এই বাড়ি থেকে বের করে দিবি? তোকে তো আজকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আজকে আমি বিশ্বের শক্তিশালী মানব হয়ে গেছি। আজকে তো তোকে আমি খেয়ে ফেলবো এক কামড়ে। এই বলে মেঘলা আকাশকে দৌড়াতে লাগলো। এইদিকে মেঘলা দৌড়াচ্ছে আকাশকে আর আকাশ সামনের দিকে দৌড়াচ্ছে। মেঘলা দৌড়াতে দৌড়াতে আকাশকে উদ্দেশ্য করে বলতেছে, আজকে আমি আকাশ বেটাকে চিবিয়ে খাবো, চিবিয়ে খাবো। সে আমাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য অনেক চেষ্টা করতেছে। আমি আজকে তাকে চিবিয়ে খেয়ে এই বাড়িতে চিরদিনের জন্য থেকে যাব। ও আল্লাহ গো, ও আম্মা গো, ও খালা গো, ও চাচি গো, ও নানি গো, আমাকে বাঁচাও গো। এই মেয়েটা আজকে আমাকে মেরে ফেলবে গো। এই মেয়েটার জন্য আমি আমার ভবিষ্যৎ অন্ধকার করে ফেলতে পারবো না গো। কেউ আমাকে বাঁচাও গো। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোকে আজকে মেরে ফেলবো। দাঁড়া তুই এখানে। আজকে তোর দাদি, নানি, খালা কেউ বাঁচাতে পারবে না। এইদিকে আকাশ এক দৌড়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে টেবিল চেয়ারে যা আছে সব দরজার সামনে এসে রাখতে লাগলো। কারণ আকাশ জানে জিনদের শরীরে অনেক শক্তি আছে। সব কিছু রাখার পর আকাশ বিছানায় শুয়ে হাঁপাতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আজকে মনে হয় পেতনিটাকে রাগিয়ে দিয়ে অনেক খারাপ করেছি। এই পেতনিটা আমাকে এতদিন কম জ্বালাইতো, কিন্তু এখন তো মনে হচ্ছে তাকে রাগিয়ে দিয়ে অনেক বড় ভুল কাজ করেছি। এখন যদি সে কোনো রকম আমার ঘরে ঢুকে পড়ে তাহলে তো আমি শেষ। এইদিকে মেঘলা আকাশকে দৌড়ানোর কারণে মেঘলাও হাঁপিয়ে গেছে। মেঘলা আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নিচে চলে আসলো। এসে দেখে আকাশের আম্মু এখনো হাসতেছে। মেঘলা আকাশের আম্মুর পাশে বসে পড়ল আর বলতে লাগলো, আন্টি কেমন হলো? আরো কিছু করতে হবে নাকি? আপনার ছেলেকে জাস্ট একবার বলেন, আপনার ছেলেকে পাগল করে ছাড়বো। আমার ছেলেকে যদি পাগল করে ছাড়ো তাহলে বিয়ে করবে কে? আমার ছেলে তো তুমি ছাড়া তো আর অন্য কারোর সাথে বিয়ে দেব না। আপনার ছেলেকে পাগল করে না হয় আমি বিয়ে করব, এটা নিয়ে চিন্তা করবেন না। আপনার ছেলে ঘরের দরজা দিয়ে বসে আছে, না হলে তো আর একটু ভয় দেখাতাম তাকে। এখন তাহলে আমি বাসায় চলে যাই। এই বাড়িতে থাকলে আরো ভয় পাবে আপনার ছেলে। একেবারে কালকে আসবো, আজকে আর রাতে আসবো না। অনেক ভয় পাইয়ে দিয়েছি। এসব বলে মেঘলা চলে গেল তাদের বাসায়। এদিকে আকাশ আস্তে আস্তে দরজার সামনে থেকে সবকিছু সরাতে লাগলো। সবকিছু সরিয়ে
আকাশ বলতে লাগলো, এখন কি আমি বাইরে যাব নাকি বাহিরে যাব না? বাহিরে গেলে তো ওই মেয়েটা আবার আমাকে দৌড়ানি দিবে, তখন আমি আবার কি করব? একবার ওকে দিয়ে দেখি, যদি চলে যায় তাহলে তো ভালো হবে, আর না চলে গেলে দরজা বন্ধ করে আবার এইভাবে থাকবো। এই বলে আকাশ দরজাটা খুলে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু বসে টিভি দেখতেছে। আকাশ তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, ওই পেতনি চলে গেছে নাকি? হ্যাঁ, ওই পেতনি চলে গেছে। আজকে আর আসবে না বলেছে। কালকে আবার কখন আসে কে জানে। আমার মনে হয় না কালকে আবার আসবে। কালকে তার পড়া আছে। আম্মু, ওই মেয়েটা কি কলেজে পড়ে নাকি মাদ্রাসায় পড়ে? ওই মেয়েটা মাদ্রাসায় পড়ে। তার জন্যই তো মেয়েটার শরীরে ভূত আছে। ওই মেয়েটাকে বলবে আমাদের বাসায় না আসার জন্য, আর ওই মেয়েটা আসলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। তোর আর বাড়ি ছেড়ে চলে যেতে হবে না। আমি ভাবতেছি যে ওই মেয়েটার সাথে তোর বিয়ে দিয়ে দেব, যাতে তুই মেয়েটার সাথে ঘর সংসার করতে পারিস। আমাকে পরপারে পাঠানোর জন্য একেবারে তোমরা রেডি হয়ে আছো, তাই না? আচ্ছা, তোমরা যা ইচ্ছা তাই করো। আমি একটা কথা বলে দিলাম, ওই মেয়েটাকে আমি বিয়ে করব না, মানে বিয়ে করব না। ঠিক আছে, যখন তোর ঘাড়ে চেপে বসবে তখন বুঝতে পারবি ওই মেয়েটা কি করে। এমনিতেই আমি ভয় পাই, আবার তুমি আমাকে ভয় দেখাচ্ছ। এটা কিন্তু একদম ঠিক কাজ করতেছো না। আজকে রাতে আব্বু বাসায় আসুক, এরপর আব্বুর কাছে বিচার দিব। বলবো যে তোমরা দুইজন আমার জীবন তেনা তেনা বানিয়ে ফেলতেছো। তোর যা ইচ্ছে তাই কর, তোর আব্বু আমাকে কিছু বলবে না। তোর আব্বু উল্টো আমাকে ভয় পায়। আকাশ তার আম্মুর সাথে আর তর্ক না করে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু আরিফ কল দিয়েছে। কল রিসিভ করতেই ও পাশ থেকে আরিফ বলতে লাগলো, আকাশ, মন্ত্র ভুল হয়েছে। তুই কিন্তু মন্ত্র পড়িস না। মন্ত্র পড়লে কিন্তু তোর ক্ষতি হতে পারে। শালা, আরো আগে ফোন দিবি না? মেয়েটা আমাকে পুরো বাড়ি দৌড়াদৌড়ি করিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তুই এখন বলতেছিস আমাকে? আরে শালা, আমি তো ফোনে দেখছিলাম, তখন তো ঠিক ছিল, কিন্তু এখন দেখি ভুল হয়েছে তোর মন্ত্র। কালকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই মন্ত্রটা পড়া শুরু করে দিবি, তাহলেই এই মেয়েটা আর তোর বাড়িতে ঢুকতে পারবে না। ঠিক আছে, আজকের মতো তো কোনো রকম বেঁচে গেলাম। কালকে কি হবে সেটা নিয়ে ভাবতেছি। কালকে যদি মন্ত্র ভুল হয় তাহলে তো ওই মেয়েটা আবারও আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। এইসব বলতেছে আকাশ আর মনে মনে কি যেন ভাবতেছে। এদিকে মেঘলা তার বাড়িতে এসে তার আম্মুকে সবকিছু বলল। তার আম্মু সবকিছু শোনার পর বলতে লাগলো, মেঘলা, তুই কিন্তু আকাশের সাথে এটা একদম ঠিক কাজ করিস নাই। ছেলেটা দেখলে যে ভয় পাইতেছে, তাহলে তুই চলে আসতি, তুই কেন তার কাছে গেলি? জানি না আম্মু, তাকে ভয় দেখাতে আমার কেন যেন খুব ভালো লাগে। এটার জন্য আমি তাকে ভয় দেখাই। তবে চিন্তা করো না, বিয়ের পর একদম ঠিক বানিয়ে ফেলবো, তখন আর আমাকে ভয় পাবে না। হয়েছে হয়েছে, আর ভয় পাওয়াতে হবে না। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম কর। আমি রান্না বসিয়ে দিয়েছি চুলায়। মেঘলা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসে পড়ল। বেশ কিছুক্ষণ এভাবে বসে থাকার পর মেঘলা মনে মনে বলতে লাগলো, এই ছেলেটাকে আবার কিভাবে ভয় দেখানো যায় সেটা চিন্তা করতে হবে। কিভাবে ভয় দেখাবো আইডিয়া। কালকে সকালে না গিয়ে আমি সন্ধ্যার দিকে যাব। সে যখন বাসায় থাকবে তখন তাকে ভয় দেখাতে আরো বেশি মজা হবে। এসব ভাবতেছে মেঘলা। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে মেঘলা বিছানায় শুয়ে পড়ল। এদিকে আকাশ বিছানায় শুয়ে মনে মনে আল্লাহর নাম নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 6টা। আকাশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আবারও কালকের মতো গোলবৃত্ত করে সেই গোলবৃত্তের মাঝখানে বসে মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়া প্রায় শেষের দিকে। এমন সময় আকাশ বুঝতে পারলো তার মাথায় পানি পড়তেছে। আকাশ উপরের দিকে তাকিয়ে দেখে তার আপু তার মাথায় পানি ঢালতেছে। এটা দেখে আকাশ মন্ত্র পড়া বাদ দিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, আব্বু, এই বাড়িতে ভূত আছে। আমি ভূত তাড়ানোর জন্য মন্ত্র পড়তেছে, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। মন্ত্র পাই শেষের দিকে, পুরো মন্ত্র শেষ না করলে আবারও এই বাড়িতে ভূত আসবে। হারামজাদা, এই বাড়িতে তোর মতো একটা জ্বালাজন্ত ভূত থাকতে আবার এই বাড়িতে ভূত আসবে? কখনোই আসবে না। তুই এক কাজ কর, এখন মন্ত্রটা শেষ করে তাড়াতাড়ি গিয়ে গোসল করে এরপর আমার সাথে অফিসে চল। ওইখানে কাজ করলে তাহলে তোর মনটা ভালো থাকবে। এসব বাজে চিন্তা তোর মাথায় আসবে না। ঠিক আছে আব্বু, আমি মন্ত্রটা
শেষ করে এরপর আসতেছি গোসল করে। আকাশ তাড়াতাড়ি তার মন্ত্রটা শেষ করে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে তার আব্বু আম্মুর সাথে খাওয়া দাওয়া করে আকাশ তার আব্বুর সাথে চলে আসলো অফিসে। এইদিকে মেঘলা মাদ্রাসা থেকে পড়া শেষ করে চলে আসলো আকাশদের বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। মেঘলা আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি আকাশ কোথায়? আকাশ তো আজকে অফিসে গেছে তার আব্বুর সাথে। আসতে আসতে রাত হবে। আজকে তুমি আর আকাশকে বিরক্ত করতে পারবে না। বিরক্ত করব না তাকে, বিরক্ত না করলে আমার ঘুম আসবে না রাতে। তাকে তো বিরক্ত করতেই হবে, যেভাবেই হোক। সে আজকে বাসায় আসলে আমি আবার আপনাদের বাসায় আসব। আমাকে একবার ফোন দিবেন। এখন তাহলে যাই আমি। চলে গেল তাদের বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে রইল। এদিকে আকাশ দুপুরে অফিসের কাজ শেষ করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু সে দরজা খুলে দিল। আকাশ তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, ওই পেতনিটা কি আবার এসেছিল নাকি? না, আজকে আর আসে নাই, মনে হয় না আর আসবে। তুই যেই মন্ত্র দিয়েছিস দীর্ঘ 2 ঘন্টা, আমার তো মনে হয় না আসবে। তার মানে আমার মন্ত্র কাজ করেছে। আচ্ছা, আমি রুমে গেলাম, আর খাবার রেডি করো, খুব ক্ষুধা লাগছে আমার। আকাশ এই বলে চলে আসলো তার রুমে। এদিকে আকাশের আম্মু মেঘলাকে ফোন দিয়ে বলে দিল আসার জন্য। মেঘলা এবং আকাশদের বাড়ি প্রায় 5 মিনিটের পথ। এদিকে মেঘলা তাড়াতাড়ি করে চলে আসলো আকাশদের বাসায়। আকাশের আম্মুকে উদ্দেশ্য করে মেঘলা বলতে লাগলো, আন্টি আকাশ কোথায়? আকাশ তার রুমে আছে। মেঘলা আর কিছু না বলে চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ গান গাইতেছে আর গোসল করিতেছে। গোসল করা শেষ করে আকাশ বাহিরে বের হতে দেখতে পেল মেঘলা শুয়ে আছে তার বিছানায়। মেঘলাকে দেখে আকাশ বলতে লাগলো, এই মেয়ে, তুমি আবার কখন আসলে আমার রুমে? এই তো 1 ঘন্টা হয়েছে তোমার রুমে এসেছি। তুমি তো আমাকে দেখো নাই, কারণ আমি ভূত, আমাকে দেখা যায় না। মাঝে মধ্যে তোমার সামনে স্মরণ হয়। তা তোমাকে দেখতে কিন্তু অনেক হট লাগতেছে। খুলে ফেলবো নাকি তোয়ালেটা তোমার? এই মেয়ে, তোমার কি লজ্জা শরম নেই? আমি তো শুনেছি জিনদের লজ্জা শরম আছে, তোমার লজ্জা শরম নেই কেন? আমি তো আর জিন না, আমি তো হচ্ছি একজন ভূত। এটার জন্য আমার শরম নেই। কাছে আসো বেবি। এই বলে মেঘলা আকাশের সামনে এসে আকাশের তোয়ালেটা ধরে টানতে লাগলো। এদিকে আকাশ তোয়ালেটা কোনো রকম ধরে রাখলো, কিন্তু মেঘলার শক্তির সাথে পারল না। এদিকে মেঘলা আকাশের এরকম অবস্থা দেখে মুখ টিপে হাসতে লাগলো আর বলতে লাগলো, এই নেন আপনার তোয়ালে, আপনার কাছে রাখেন, আমাকে দিতে হবে না। আর আপনি এসব পরিষ্কার করেন না কেন? এই, আপনি এই রুম থেকে যাবেন নাকি এখন আমি অন্য কিছু করব আপনার সাথে? কি করবেন আপনি শুনি? আকাশ কোনো কিছু না বলে মেঘলাকে জড়িয়ে ধরে যে তার মুখ থেকে বোরকাটা খুলে ফেলতে যাবে, এমন সময় মেঘলা আকাশের হাতে কামড় দিয়ে দৌড়ে চলে গেল রুম থেকে। এদিকে আকাশ তার সব কিছু পাল্টে চলে আসলো নিচে। এসে দেখে মেঘলা খাবার টেবিলে বসে আছে। আকাশ তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, এই মেয়েটা বাড়ির ভিতরে আসলো কিভাবে? নিশ্চয়ই তুমি দরজা খুলে দিয়েছিলে, তাই চলে এসেছে। এই মেয়েটাকে বলো এখান থেকে চলে যাওয়ার জন্য। এই মেয়েটাকে আমার দেখতে মন চাইতেছে না। আমাকে তো আপনি দেখেন নাই, দেখলে তো বলতেন এই বাড়ি থেকে যাওয়ার জন্য। আপনাকে আমার মুখ দেখাবো না, মুখ দেখালে আপনি কান্না করে দিবেন। তোর মতো পেতনির মুখ আমি দেখতে চাই না। আম্মু, এই মেয়েটা খাবার টেবিলে বসেছে, সব খাবারটা শেষ করে ফেলবে একা। আমি খাদক না যে সব খাবার শেষ করে ফেলবো। আমি ভালো একজন পেতনি, সব খাবার একসাথে শেষ করতে পারি না। মেঘলা তার নিয়ম অনুযায়ী খাবার খেতে লাগলো, মানে মুখোশ খুললো না। মুখোশের ভিতর দিয়ে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আকাশ বসে টিভি দেখতেছে। এমন সময় মেঘলা আকাশের পাশে এসে বসে আকাশকে টান মেরে তার মাথাটা তার কোলে নিয়ে গেল। এদিকে আকাশ এবার কিছু করলো না, কারণ মেঘলা শরীর থেকে অন্যরকম একটা সুগন্ধ আসতেছে। আকাশ পুরো মাতালের মতো অবস্থা হয়ে গেছে, কি করবে বুঝে উঠতে পারছে না। এইদিকে মেঘলা আকাশের মাথায় হাত বুলিয়ে দিতেছে। এমন সময় আকাশের আম্মু এসে এরকম অবস্থা দেখে আকাশকে বলতে লাগলো, কি রে আকাশ, তুই এখন ভয় পাইতেছিস না এই মেয়েটাকে? না আম্মু, এখন কেমন যেন ভয় লাগতেছে না এই মেয়েটাকে। তার কাছে থাকতে কেমন যেন ভালোই লাগতেছে। নিশ্চয়ই আমাকে জাদু করে ফেলেছে। হ্যাঁ, তোকে কালো জাদু করেছে। এটার জন্য তুই এই মেয়ের কাছ থেকে দূরে যাইতে পারছিস না।
এখন এক কাজ কর, তোর রুমে গিয়ে তুই ঘুমা। মেঘলা, তুমি বাসায় যাও, গিয়ে রেস্ট করো। ঠিক আছে আন্টি, আমি বাসায় চলে যাইতেছি। আর মিস্টার আকাশ, আপনার টেবিলের উপরে আমার ফোন নাম্বারটা রাখা আছে, ফোন দিবেন আশা করি। মেঘলা এই বলে চলে আসলো তাদের পাশেই। এদিকে আকাশ তার রুমে এসে টেবিলের উপর নাম্বারটা নিয়ে ফোন দিল মেঘলাকে। এইদিকে মেঘলা কলটা রিসিভ করে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস্টার আকাশ, আপনাকে আজ কিছু করলাম না, কালকে আমি আবার আসব। আপনি বাসায় থাকবেন, এরপর আপনাকে একটা সুন্দর পেতনি দেখাবো। এখন ফোন রেখে বিশ্রাম করেন। এই বলে মেঘলা কল কেটে দিল। এদিকে আকাশ ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সন্ধ্যায় ঘুম থেকে উঠে আকাশ চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু বসে আছে। আকাশকে দেখে তার আব্বু বলতে লাগলো, কিরে আকাশ, তুই অফিস থেকে আসবি, আমাকে একবার বলবি না? আমি তো তোকে পুরো অফিস তন্ন তন্ন করে খুঁজে ফেলছি। আমি তো ম্যানেজারকে বলে এসেছিলাম তোমাকে বলার জন্য, তুমি তো মিটিংয়ে ছিলে, এটার জন্য আর বলতে পারি নাই। ও আচ্ছা, কালকে থেকে আর যেতে হবে না। এখন কাজকর্ম তেমন নেই, কাজ থাকলে তোকে বলবো, তখন না হয় তুই যাবি। ঠিক আছে আব্বু। আকাশ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু আরিফ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে আরিফ বলতে লাগলো, কিরে আকাশ, এখন তোর কি অবস্থা? ও পেতনি চলে গেছে নাকি? না রে, ওই পেতনি চলে যায় নাই, তবে পেতনি শরীরে অন্যরকম একটা সুগন্ধ আছে, যেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। ভাই, তোকেও মনে হয় তার বশে করে নিয়েছে, এটার জন্য তুই এসব বলতেছিস? আরে না, আমি একদম পরিপূর্ণ সুস্থ আছি। তোর কথায় বোঝা যাইতেছে তুই পরিপূর্ণ সম্পূর্ণ নাই। ভাই, তুই কালকে আমার সাথে দেখা করে আমি তোকে একবার চেক করব। আমাকে এক বড় ভাই বলেছে যে পেতনিরা টুনটুনি কেটে নিয়ে চলে যায়। আমি দেখব তোর টুনটুনি আছে নাকি। শালা এত লুচ্চা হলি কবে? আমার টুনটুনি আছে নাকি তুই দেখবি কেন? আমার টুনটুনি থাকুক বা না থাকুক তাতে তোর কি? ফোন রাখ। এই বলে আকাশ ফোনটা রেখে তার প্যান্ট একটু উঁচু করে তার টুনটুনি দেখতে লাগলো আছে নাকি, কিন্তু তার টুনটুনির জায়গায় আছে। আকাশ মনে মনে বলতে লাগলো, মেয়েটা তো আমার টুনটুনি দেখে ফেলেছে, এখন কি সত্যি এই মেয়েটা আমার টুনটুনি নিয়ে যাবে নাকি এই আরিফ আমাকে অযথা ভয় দেখানোর জন্য এসব বলছে? এইসব ভাবতেছে আকাশ। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে মেঘলা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে মেঘলা বলতে লাগলো, আকাশ, কি খবর? সুস্থ আছো তো নাকি আমার কথা ভাবতেছো? আমি তো তোমার কথা ভাবতেছি। আমার বন্ধু এখন কল দিয়ে বলেছে যে পেতনি যদি টুনটুনি দেখে তাহলে টুনটুনি কেটে নিয়ে চলে যায়। তুমি কি আমার টুনটুনি কেটে নিয়ে চলে যাবে? তোমার আফ্রিকার জঙ্গল থেকে টুনটুনি কেটে নিয়ে যেতে পারবো নাকি আমি? আগে আফ্রিকার জঙ্গল পরিষ্কার করো, এরপর না হয় টুনটুনি কেটে নিয়ে যাব। মেঘলা আকাশের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। আকাশ সকাল সকাল ঘুম থেকে উঠে তার প্যান্ট আবারও উঁচু করে দেখতে লাগলো তার টুনটুনি আগের জায়গায় আছে নাকি, কিন্তু তার টুনটুনি আগের জায়গায় আছে। আকাশ ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। বসে বসে টিভি দেখতেছে। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠলো। আকাশ গিয়ে দরজাটা খুলে দিতেই দেখতে পেল মেঘলা দাঁড়িয়ে আছে। মেঘলাকে দেখে দরজা বন্ধ করে দিতে যাবে, এমন সময় মেঘলা ভিতরে চলে আসলো তাড়াতাড়ি। আমাকে দেখে দরজা লাগিয়ে দিচ্ছিলে কেন? আমি কি দেখতে এতটা খারাপ? আমি তো আপনাকে এখনো দেখি নাই, তাহলে কিভাবে বলবো আপনি দেখতে খারাপ নাকি সুন্দর? আর আপনি তো পড়ালেখা করতেছেন, যান এখন গিয়ে পড়ালেখা করেন। হ্যাঁ, পড়ালেখা তো অবশ্যই করব। পড়ালেখা না করলে আপনাকে কিভাবে ভয় দেখাবো? আপনাকে একবার দেখার জন্য এসেছি, এখন চলে যাব। দরজাটা লাগিয়ে দেন, আর আন্টিকে বলবেন আমি এসেছি। এই বলে মেঘলা চলে গেল আকাশদের বাড়ি থেকে মাদ্রাসায়। দীর্ঘ কয়েক ঘন্টার ক্লাস শেষ করে মেঘলা সোজা চলে আসলো আকাশদের বাসায়। এসে দেখে আকাশ বাড়িতে নেই। এদিকে আকাশ সবার সাথে বসে আড্ডা দিতেছে কলেজ মাঠে। এমন সময় আরিফ নাহিদকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাহিদ, জানিস আকাশের ওপর প্রতিদিন একটা পেতনি ভর করে। আমি একটা গল্পের বইয়ে পড়েছি, গল্পতে এক বড় ভাই বলেছিল যে পেতনি যদি টুনটুনি দেখে তাহলে নাকি টুনটুনি কেটে নিয়ে চলে যায়। কিন্তু আকাশের পেতনিটা অনেক ভালো, আকাশকে অনেক আদর করে, তাই না রে আকাশ?
হ্যাঁ, আমাকে অনেক আদর করে। তবে তার কাছে গেছি, আমার কেমন যেন মনে হয় তার মধ্যে অন্যরকম কিছু একটা আছে। অনেক সুগন্ধ বের হয়। ও আচ্ছা, তাহলে তুই এখন কি ভাবলি? ওই পেতনির সাথে প্রেম করবি নাকি ঘর সংসার করবি? বাড়ি থেকে তো বলতেছে যে পেতনির সাথে আমার বিয়ে দিবে। এখন বিয়ে দিলে তো আমি পড়ে যাব অনেক সমস্যায়। এমনিতেই তাকে দেখলে ভয় পাই। এক কাজ করতে পারিস আকাশ, তুই বিয়ে কর, আমি না হয় তোর বউকে পালবো। কয়েক মাস পেলে পোষে পেতনিটাকে বের করে দিয়ে এরপর তাকে দিয়ে দিব। শালা সব সময় বন্ধুর বউয়ের পেছনে পড়িস কেন? পাশের বাসার সকিনা ভাবির পিছনে পড়তে পারিস না? সকিনা ভাবি তো দেখতে অনেক সুন্দর, আর তার সব কিছু অনেক সুন্দর। তুই তো আবার সকিনা ভাবিকে অনেক পছন্দ করিস। ভাবিকে বলবো নাকি তুই যে পছন্দ করিস? শালা তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করিস। প্রতিদিন যে আমি বেলকনিতে দাঁড়িয়ে ভাবির সৌন্দর্য উপভোগ করি, এটাই তো অনেক। আবার তুই বলতেছিস ভাবিকে বলবি? ভাবিকে বললে তো ভাবি সোজা আমার বাসায় চলে আসবে, তখন আমি কি করব? করবি আবার বিয়ে করে ফেলবি ভাবিকে। তো তুই পছন্দ করিস আর ভাবির সৌন্দর্য তুই দেখে ফেলেছিস, আর কি চাস? না ভাই, ভাবিকে বিয়ে করার দরকার নেই। তার চাইতে আমার গার্লফ্রেন্ড অনেক ভালো, আমাকে প্রতিদিন একটা করে লিপ কিস করে, আবার আদরও করে। আর কি চাই? আমার বউয়ের দিকে নজর দিস কেন? আমার বউয়ের দিকে কুনজর দিলে খুব খারাপ হয়ে যাবে। এই বলে আকাশ সবার সাথে আড্ডা দিতে লাগলো। এদিকে মেঘলা বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, মেঘলা, তুই আকাশকে বিয়ে করবি নাকি অন্য কাউকে বিয়ে করবি? যদি আকাশকে বিয়ে করতে চাস তাহলে আমাদেরকেই বলতে পারিস, আর অন্য কাউকে বিয়ে করতে চাইলে আমরা তোর জন্য ছেলে দেখব। আম্মু, আকাশের আম্মু কিন্তু খুবই ভালো, আমাকে কিন্তু অনেক আদর করে। আমি আকাশের বউ হয়ে যাব, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এই বলে মেঘলা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে রইল। এইদিকে মেঘলার আম্মু মনে মনে বলতে লাগলো, আকাশের সাথে বিয়ে দিলে তো আমার মেয়েটা খুব সুখী থাকবে। আকাশ তো ছেলেটা দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই ভালো, তার ব্যবহারও খুব ভালো। আর কয়েকটা মাস যাক, এরপর না হয় তাদের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। এই সব কিছু ভাবতেছে মেঘলার আম্মু। এমন সময় মেঘলা বলতে লাগলো, আম্মু, আমি আকাশ দিয়ে বাড়ি থেকে আসতেছি। ঠিক আছে, যা তাহলে, আর সাবধানে যাবি। মেঘলা চলে আসলো আকাশদের বাসায়। এসে দেখে আকাশ বসে আছে। আকাশের পাশে এসে বসে মেঘলা বলতে লাগলো, আকাশ, তোমাকে একটা কথা বলবো, আমার কথা রাখবে? হ্যাঁ বলেন পেতনি, আমি তো আপনার কথা রাখতে পারি, যেহেতু এত কিছু করার পরও আপনি এই বাড়ি থেকে চলে গেলেন না। তাহলে তো আপনার সব কথা আমাকে রাখতে হয়। সব কথা রাখতে হবে না, আমাকে আজকে একটু ঘুরতে নিয়ে যাবেন। আমি একা একা ঘুরতে যেতে পারি না, আশেপাশের ছেলেরা আমাকে বিরক্ত করে এটার জন্য। ঠিক আছে, আপনি রেডি হয়ে আসেন, আপনাকে নিয়ে ঘুরতে যাব। আমি তো রেডি আছি, আমি এভাবে ঘুরতে যাব আপনার সাথে। আর একটা কথা, আপনার বন্ধুদের সাথে আমাকে কথা বলতে ভুলবেন না। ঠিক আছে, আমার বন্ধুদের সাথে কথা বলতে হবে না। আম্মু, আমি মেঘলাকে নিয়ে একটু বাহিরে বের হইতাছি ঘোরাঘুরি করার জন্য। এই বলে আকাশ মেঘলাকে নিয়ে চলে আসলো একটা পার্কে। মেঘলা সবসময় পর্দা করে চলাচল করে, তার হাত পা সবকিছুই মোজা দিয়ে ঢাকা। আকাশ মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পেতনি, আপনি কিছু খাবেন নাকি আপনাকে কিছু এনে দিই খাওয়ার জন্য? এই যে দেখেন, বাদামওয়ালা আসতেছে, ওনার কাছ থেকে আমাকে বাদাম এনে দেন, আমি বাদাম খাই। ঠিক আছে, আপনি এখানে বসেন, আমি বাদাম নিয়ে আসতেছি। এই বলে আকাশ ওইখান থেকে উঠে চলে আসলো বাদামওয়ালার কাছে। বাদাম নিয়ে আবারও চলে আসলো মেঘলার কাছে। দুজন বসে বাদাম খাইতেছে। এমন সময় আকাশের সামনে এসে দাঁড়ালো নাহিদ এবং নাহিদের গার্লফ্রেন্ড। নাহিদ আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ, আমার বন্ধু দেখি আজকালকে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে চলে আসে। কি রে আকাশ, তুই না বলেছিলি তুই কারোর সাথে রিলেশন করিস না? তাহলে এই মেয়েটা আসলো কোথা থেকে? এই চুপ চুপ, কোনো কথা বলিস না, এটা সেই পেতনি। বেশি কথা বললে আবার আমাকে বাসায় নিয়ে মারধর করবে। তোরা এখান থেকে চলে যা। আকাশের কথা শুনে মেঘলা মিটিমিটি করে হাসতেছে, কিন্তু কিছু বলতেছে না। এইদিকে নাহিদ তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসলো অন্য পাশে। এদিকে আকাশ মেঘলাকে নিয়ে কিছুক্ষণ পার্কে ঘোরাঘুরি করে চলে আসলো পার্কের বাইরে। মেঘলাকে উদ্দেশ্য করে আকাশ বলতে লাগলো, ফুচকা খাবেন নাকি? ফুচকা খাইলে বলতে পারেন। এইখানে বসে খেতে পারবো না, আশেপাশে মানুষ আছে। আপনি এক কাজ করেন, প্যাকেট করে বলেন দেওয়ার জন্য, আমি বাসায় গিয়ে খেয়ে নেব। ঠিক আছে, বলতেছি। মামা,
আপনি প্যাকেট করে 100 টাকার ফুচকা রেডি করে দেন আমাদেরকে। ফুচকাওয়ালা মামা 100 টাকার ফুচকা প্যাকেট করে দিয়ে দিল। এদিকে আকাশ আর মেঘলা ফুচকা নিয়ে চলে আসলো মেঘলাদের বাসায়। মেঘলা ফুচকা নিয়ে সোজা চলে গেল তার রুমে। এদিকে আকাশ তাদের বাসায় সোফায় বসে আছে। এমন সময় মেঘলার আম্মু এসে বলতে লাগলো, আকাশ, মেঘলাকে নিয়ে ঘুরতে গেছিলি নাকি কোথাও? হ্যাঁ আন্টি, একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। সে বলেছিল ঘুরতে যাবে, এটার জন্য আর কি করতে গিয়েছিলাম। ও আচ্ছা, বেশ ভালো কাজ করেছো, ঘুরে এসেছো। আমি ভাবছিলাম তোমাদেরকে একটু বলবো মেঘলাকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য। আন্টি, আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবেন তো সঠিক? আমি জানি তুমি কি প্রশ্ন করবে। সত্যি বলতে মেঘলার সাথে কোনো কিছু নেই। মেঘলা মাদ্রাসায় পড়ালেখা করে, তো সে সবসময় পর্দা করে চলাফেরা করে। আজ পর্যন্ত বাইরে কোনো পুরুষ বা মহিলা কেউ তাকে দেখে নাই। একমাত্র তোমার আম্মু দেখেছে, তোমার আব্বুও দেখে নাই মেঘলা কেমন। ও আচ্ছা, উনি যে মাঝে মাঝে আমাকে লাঠি নিয়ে বা ঝাড়ু নিয়ে তাড়া করে, এটা নিয়ে আর কি একটু ভয় পাই। ওই দিন তো আমার গলা চেপে ধরেছিল, মরতে মরতে বেঁচে গিয়েছিলাম ওই দিন। তার রাগ উঠে গেলে এরকম করে, তবে আবার শান্তশিষ্ট মেয়ে মেঘলা। হ্যাঁ, তাকে দেখে বুঝতেই পারছি সে যে শান্তশিষ্ট মেয়ে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য কিছু ফল নিয়ে আসি ফ্রিজ থেকে। না, আমি এখন বসবো না, আমি এখন বাসায় চলে যাব। আর আপনি আপনার মেয়েকে বলবেন আমাকে একটু ভয় কম দেখাতে। মাঝে মধ্যে অনেক ভয় পেয়ে যাই সে যখন আমাকে দৌড়ানি দেয়। ঠিক আছে, আমি মেঘলাকে বলে দিব সে যেন তোমাকে ভয় না দেখায়। আকাশ চলে আসলো তাদের পাশে। ফ্রেশ হয়ে সোফায় বসে বসে টিভি দেখতেছে। এমন সময় আকাশের আম্মু এসে বলতে লাগলো, কি রে আকাশ, মেঘলাকে নিয়ে ঘুরে আসলি নাকি? হ্যাঁ আম্মু, তাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা আম্মু, মেঘলা কি দেখতে অনেক সুন্দর? আমি তো শুনেছি মাদ্রাসার মেয়েরা দেখতে অনেক সুন্দর হয়, মেঘলাও তাহলে অনেক সুন্দর? হ্যাঁ, মেঘলা ও অনেক সুন্দর, তোর সাথে অনেক ভালো মানাবে। তুই তো বিয়ের আগে মেঘলাকে দেখতে পারিস নাই, বিয়ের কথাবার্তা হয়ে গেছে, এরপরও মেঘলাকে দেখতে পারবি। হ্যাঁ আম্মু, আমি জানি এটা। আচ্ছা, আমি এখন রুমে গেলাম। আকাশ চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মেঘলা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মেঘলা বলতে লাগলো, আকাশ, তুমি বাসায় চলে গেছো? আমাকে একবার বলে যেতে পারতে। তোমাকে বলে আসি নাই, তোমাকে বললে তো তুমি আবার আমার সাথে চলে আসতে, এটার জন্য আর কি তোমাকে বলি নাই। আর রাত হয়ে এসেছে, এত রাতে আমাদের বাসায় আসার দরকার নেই, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। এই বলে আকাশ মেঘলার কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে মেঘলা অভিমান করে ঘুমিয়ে গেল। ফজরের আজান দিতে মেঘলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে চলে আসলো আকাশদের বাসায়। এদিকে আকাশের এমন দরজা খুলে দিতেই মেঘলা বাড়ির ভিতর প্রবেশ করলো। মেঘলা সোজা চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ ঘুমাচ্ছে। মেঘলা আস্তে আস্তে করে আকাশের বুকের উপর শুয়ে পড়ল। এভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আকাশ টের পেল তার বুকের উপর কেউ শুয়ে আছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, দেখেন, আপনি আমার বুকের উপরে শুয়ে আছেন, এইভাবে কারো অনুমতি ছাড়া বুকের উপরে শুয়ে থাকা কিন্তু অন্যায়। কোনো অন্যায় না, আমি তোমার বুকের উপর শুয়ে থাকবো, তাতে কার কি আসে যায়? কারণ খুব শীঘ্রই তোমার আমার বিয়ে হবে। হ্যাঁ, এটা তো জানি, খুব শীঘ্রই তোমার আমার বিয়ে হবে। এক কাজ করো, এখন আমার বুকের উপর থেকে উঠো, আমি ফ্রেশ হব। আর আজকে একটু অফিসে যাব, আব্বুর সাথে কাজ করব গিয়ে। আর 5 মিনিট শুয়ে থাকো, আমি আর 5 মিনিট তোমার বুকের উপরে শুয়ে থাকবো। আকাশ আরও 10 মিনিট শুয়ে থাকার পর মেঘলাও আকাশের বুকে মাথা রেখে শুয়ে রইল। 10 মিনিট পর আকাশ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সাথে মেঘলাও আসলো। 4 জন খাবার খেয়ে মেঘলা চলে গেল মাদ্রাসায়। আর আকাশ তার আব্বুর সাথে অফিসে চলে আসলো। আকাশ সবগুলো ফাইল দেখে এরপর সাইন করে কোহিনূরকে দিয়ে দিল। দুপুর 12টা। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মেঘলা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে মেঘলা বলতে লাগলো, আকাশ, আপনি কখন আসবেন অফিস থেকে? দেরি হবে নাকি আসতে? আমি আসতে তো প্রায় 2টা 3টা বা 4টা বাজতে পারে। আমি আসার সময় আপনাকে ফোন দিবনে। আপনি এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নেন। না, এখন ঘুমাবো না, এখন ফ্রেশ হয়ে আজান দিলে নামাজ পড়ে এরপর একটু ঘুমাবো। আমি যদি ফোন না রিসিভ করি তাহলে আপনি আমাদের বাসায় চলে আসবেন। আজকেও আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, প্রতিদিন আমাকে ঘুরতে নিয়ে যাবেন। ঠিক আছে, প্রতিদিন আপনাকে ঘুরতে নিয়ে যাব। এখন তাহলে ফোনটা রাখেন, রেখে গোসল করে নামাজ পড়েন। এই বলে আকাশ কলটা কেটে দিল। এদিকে মেঘলা গোসল করে
আজান দিতে নামাজ পড়ে ঘুমের দেশে পাড়ি জমালো। বিকেল 4টা আকাশ চলে আসলো মেঘলাতে বাসায়। কলিং বেল দিতেই মেঘলার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ ভিতরে আসো। আন্টি মেঘলাকে একটু ডেকে দেন তো, মেঘলা নাকি ঘুরতে যাবে, তাকে নিয়ে ঘুরতে যাব। আমি তো রান্না করতেছি, তুমি এক কাজ করো, মেঘলার রুমের সামনে গিয়ে দরজা 2-3 বার টোকা দিয়ে মেঘলাকে ডাক দাও, তাহলে মেঘলা ঘুম থেকে উঠে যাবে। ঠিক আছে আন্টি, আপনি রান্না করেন, তাহলে আমি আসতেছি। এই বলে আকাশ চলে আসলো মেঘলার রুমের সামনে। দরজায় 2-3 বার টোকা দিতেই মেঘলাকে ডাক দিতে মেঘলা বিছানা থেকে ধরফড়ি উঠল। তাড়াতাড়ি করে বোরকা আর হিজাবটা মাথায় দিয়ে ফেল। দরজাটা খুলে বলতে লাগলো, তোকে না বলেছিলাম আসার সময় আমাকে একবার ফোন দিবেন? ফোন দেন নাই কেন? কতবার ফোন দিয়েছি তুমি দেখেছো? আর আমাকে বলতেছো যে আমি তোমাকে ফোন দেই নাই? হ্যাঁ, না মানে আসলে আমি ঘুমিয়ে গেছিলাম তো, তাই আর কি, টের পাইনি আপনি ফোন দিয়েছেন। আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিচে আসেন, আমি নিচে অপেক্ষা করতেছি আপনার জন্য। এরপর দুইজন ঘুরতে যাব। এই বলে আকাশ চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মেঘলা চলে আসলো নিচে। আকাশকে নিয়ে দুজন বেরিয়ে পড়লো পার্কের উদ্দেশ্যে। আকাশ মেঘলার পাশাপাশি হেঁটে যাইতেছে আর মনে মনে বলতেছে, যাক ভালোই হয়েছে, এই মেয়েটা অন্তত আমাকে ভালো রাখবে, তার আচার ব্যবহার দেখে বোঝা যাইতেছে। এসব কথা বলতেছে মনে মনে। আকাশ এইদিকে মেঘলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি জানি না আপনার সাথে যে কে আমাকে কতটুকু সুখে রাখতে পারবে, তবে একটা কথা বলতে পারি, আপনি ইনশাল্লাহ সব সময় সুখে থাকবেন, কারণ আপনার মতো ছেলে আর একটাও হয় না। এই সব কথা বলতেছে মেঘলা আকাশকে। এদিকে আকাশ মেঘলার কথাগুলো শুনে মনে মনে আবারও বলতে লাগলো, আমি নিশ্চয়ই সত্যি আন্দাজ করতে পেরেছি এই মেয়েটার সাথে কোনো কিছু আছে, না হলে এই মেয়েটা জানবে কি করে আমি কি সব বলতেছি। আমার সাথে কোনো কিছু নেই, আমি আপনার মুখ নাড়াচাড়া করতে দেখে বুঝতে পারছি আপনি এসব কিছু বলতেছেন। ও আচ্ছা, তাই তো বলি, তুমি আমার মুখের ভাষা কিভাবে বুঝেছো? আচ্ছা যাই হোক, গতকালকে তো এই পার্কে ঘুরে গিয়েছিলাম, চলো সামনে আর একটা সুন্দর পার্ক আছে, ওই পার্কে যাই। হ্যাঁ চলেন, যাওয়া যাক তাহলে। এই বলে আকাশ মেঘলাকে নিয়ে চলে আসলো সেই পার্কে। দুজন বসে গল্প করতেছে। এমন সময় আকাশ দেখতে পেল আরিফ এইদিকে আসতেছে। আরিফকে এইদিকে আসতে দেখে আকাশ মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘলা, ওই যে একটা ছেলে আসতেছে এইদিকে, এই ছেলেটা কিন্তু মেন্টাল, তার কোনো কথা কান দেবে না, হচ্ছে যা ইচ্ছে তাই বলো। ঠিক আছে। আকাশ আর মেঘলা কথা বলতেছে। এমন সময় আরিফ এসে আকাশের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, কিরে আকাশ, তুই না বলেছিলি এই মেয়েটা একটা পেতনি? তাহলে তুই তো দেখি এই পেতনির সাথে ঘোরাঘুরি করতেছিস, নিশ্চয়ই পেতনিটাকে ভালোবেসে ফেলেছিস, তাই না? হ্যাঁ, আমি এই পেতনিটাকে ভালোবেসে ফেলেছি এবং তাকে বিয়ে করব খুব শীঘ্রই। আর তুই এই পার্কে কি করিস? ভাই, তুই যদি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এইখানে আসতে পারিস, আমি কেন আসতে পারবো না? আমি অবশ্যই আসতে পারি। হ্যাঁ অবশ্যই আসতে পারিস, কিন্তু এইখানে তো সবাই জোড়ায় জোড়ায় আসে, তাই আর কি তোকে জিজ্ঞেস করলাম। কিছুক্ষণ অপেক্ষা কর, আমিও জোড়া হয়ে যাব, চিন্তা করিস না। বেশ কিছুক্ষণ পর আকাশ আরিফের সাথে কথা বলতে বলতে আরিফ ওইখান থেকে চলে গেল। এদিকে আকাশ সন্ধ্যা অবধি মেঘলাকে নিয়ে ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। এদিকে আকাশ সন্ধ্যা অবধি মেঘলাকে নিয়ে ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমরা চাচ্ছিলাম যে মেঘলার সাথে তোর বিয়েটা দিয়ে দেই। তুই যদি বলিস তাহলে আমরা মেঘলার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারি। আম্মু, আমরা এখন বিয়ে করতে চাই না, আরো কয়েকটা মাস যাক, এরপর আমরা বিয়ে করব। আমি আব্বুর সাথে অফিসে যাইতেছি, কয়েকদিন অফিসে যাই, সবার সাথে চেনা জানা হোক, অফিসে কাজে বসি, তারপর না হয় বিয়ে করব। আর সে তো কোথাও পালাই যাইতেছে না যে তার সাথে তারপরে বিয়ে করা যাবে না। পরে তো বিয়ে করা যাবে, আমরা তো নাতি নাতনির মুখ দেখতে যাইতেছি, এটার জন্য আর কি তোকে বললাম। আম্মু, এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই, এখন সে তো আমার বাসায় আসতেছে, যাইতেছে, তার সাথে গল্প করবে, সময় কাটাও, যখন আমার সময় হবে তখন আমি তোমাদেরকে বলবো। তুই যেহেতু বলতেছিস তাহলে তো তোর কথা মানতে হয়। তুই যেহেতু আমাদের একমাত্র ছেলে, যা বলবি তাই হবে। এখন খাবার খেয়ে নে, এরপর রুমে যা।
আকাশ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী সোনিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে সোনিয়া বলতে লাগলো, কি রে আকাশ, তোর কোনো খোঁজ খবর পাই নাই? আমাদের কি একবারও মনে করিস না নাকি? আমরা তো তোর এখন পর হয়ে গেছি, আমাদের কি মনে পড়ে কি হবে তোর? আরে সোনিয়া, আব্বুর সাথে অফিসে কাজে একটু ব্যস্ত থাকি তো, তাই আর কি তেমন সময় পাই না কাউকে ফোন দেওয়ার জন্য। তুই এখন কোথায় আছিস? আমাদের বাসায় চলে আয় কালকে। আচ্ছা, কালকে বাসায় আসবো। তবে আজকে পার্কে দেখলাম তুই একটা মেয়ের সাথে বসে কথা বলছিলি। মেয়েটা কি তোর বউ নাকি? না, মেয়েটা আমার বউ না, মেয়েটা হচ্ছে আমার আম্মুর বান্ধবীর মেয়ে। সে মাদ্রাসায় পড়ালেখা করে, তো আন্টি আমাকে বলেছিল যে তাকে একটু ঘুরিয়ে নিয়ে আসার জন্য, তাই আর কি আমি তাকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। হয়েছে হয়েছে, আর মিথ্যা কথা বলতে হবে না। আমরা বুঝতে পারি সকল কিছু। কে তোর আম্মুর বান্ধবীর মেয়ে আর কে তোর গার্লফ্রেন্ড। ফোন রাখলাম, এখন কালকে সকালে চলে আসবো বাসায়। আন্টিকে বলবি আমার জন্য ভালো ভালো কিছু রান্না করতে। আন্টির হাতে রান্না অনেক মজা আছে। আকাশ সোনিয়ার সাথে কথা বলে কলটা কেটে দিল। তার আম্মুকে বলে সে ঘুমিতে সে পাড়ি জমালো আকাশ। পরদিন সকাল 7টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় তাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আকাশ গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেল সোনিয়া দাঁড়িয়ে আছে। সোনিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলতে লাগলো, কিরে সোনিয়া, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর আন্টি আঙ্কেল কেমন আছে? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আর আম্মু আব্বু খুব ভালো আছে। ভিতরে আয়। আকাশ সোনিয়াকে নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। দুজন বসে কথা বলতেছে, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আকাশ সোফা থেকে উঠে দরজা খুলে দিতেই দেখতে পেল মেঘলা দাঁড়িয়ে আছে। মেঘলাকে দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো মাদ্রাসায় যাও নাই? দেরি হয়ে যাইতেছে তোমার। না, আমার দেরি হইতেছে না। আপনাকে একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি। আপনি এক কাজ করেন, বিকেলের দিকে আমাদের বাসায় যাবেন। আম্মু বলেছে যে আমাদের বাসায় যাওয়ার জন্য আপনার সাথে কি যেন গুরুত্বপূর্ণ কথা বলবে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি এখন মাদ্রাসায় যাও, আমি বিকালের দিকে তুমি আসলে এরপর যাব তোমাদের বাসায়। ঠিক আছে, আমি এখন মাদ্রাসায় চলে যেতেছি। এই বলে মেঘলা চলে আসলো মাদ্রাসায়। এদিকে আকাশ দরজাটা আবার লাগিয়ে দিয়ে চলে আসলো সোফায়। সোনিয়ার সাথে গল্প করতে লাগলো। গল্প করতে করতে দুপুর হয়ে আসলো। দুপুরে সবাই খাবার টেবিলে বসে আছে আর খাবার খাইতেছে, এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আকাশের আম্মু গিয়ে দরজাটা খুলে দিতেই দেখতে পেল মেঘলা দাঁড়িয়ে আছে। মেঘলাকে দেখে বলতে লাগলো, মেঘলা, চলে এসো, ভেতরে আসো। আমি তো ভাবছিলাম তুমি আজকে আসবে না, তাই খাবার খাওয়ার জন্য বসে পড়লাম। আপনারা খাওয়া দাওয়া করে নেন। আপনাদের খাওয়া দাওয়া শেষ হলে এরপর আমি খাবার খেতে বসবো। এই বলে মেঘলা চলে আসলো আকাশের রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশের রুমে প্রবেশ করলো সোনিয়া। মেঘলাকে উদ্দেশ্য করে সোনিয়া বলতে লাগলো, এই মেয়ে, তোমার নাম তো মেঘলা, আর গতকালকে আকাশের সাথে তুমি পার্কে ঘুরতে গিয়েছিলে? হ্যাঁ, গতকালকে আমি আকাশের সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? না, তেমন কিছু হয় নাই। আকাশকে আমি ভালোবাসি তো, তাই আর কি বললাম তোমাকে। তুমি আকাশের কাছ থেকে দূরে দূরে থাকবে, এটা বলার জন্য আজকে আমি এখানে আসলাম। এমন সময় আকাশ তার রুমের ভিতরে প্রবেশ করলো আর সোনিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সোনিয়া, তুই হয়তো জানিস না, মেঘলার সাথে আমাদের বিয়ের কথাবার্তা ফাইনাল আছে। আর তুই প্লিজ, আমার ছেলে ফ্রেন্ড থাকবে, আমাদের মাঝে কোনো সম্পর্ক হবে না। কেন আকাশ, তুই তো জানতি আমি তোকে পছন্দ করি, তাহলে তুই কেন এই মেয়ের সাথে সম্পর্কে জড়ালি? হ্যাঁ, আমি জানতাম তুই আমাকে পছন্দ করিস, তবে আমি তোকে পছন্দ করি না। আমি জাস্ট তোকে সব সময় ফ্রেন্ড ভেবে এসেছি এবং সব সময় ফ্রেন্ড ভেবে যাব। এর মধ্যে আর কোনো কথা বলবি না। তুই এখন আমাদের বাসা থেকে চলে যা। আমি চাই না যে এখন কোনো বাজে সিন্ডিকেট হোক। ঠিক আছে আকাশ, তুই যখন আমাকে ফ্রেন্ড ভাবিস, তাহলে আমি আর তোকে জোর করবো না। তুই মেঘলার সাথে সম্পর্ক করতে পারিস। এই বলে সোনিয়া আকাশের বাসা থেকে বের হয়ে চলে গেল। এদিকে আকাশ মেঘলার সামনে এসে দাঁড়িয়ে মেঘলার মাথাটা একটু উঁচু করে মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিস মেঘলা, আমি শুধু আপনাকে ভালোবাসি, অন্য কাউকে ভালোবাসা দিতে পারবো না। জাস্ট আপনাকে ভালোবাসি, মানে আপনাকে ভালোবাসবো। মেঘলা আকাশকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে দুজনকে জড়িয়ে ধরে বসে রইল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো।
সন্ধ্যায় সবাই নিচে বসে গল্প করতেছে। এমন সময় মেঘলার আব্বু আম্মু আসলো। তারাও আকাশদের সাথে গল্প করতে লাগলো। গল্প করা শেষ হতেই মেঘলা তার আব্বু আম্মুর সাথে চলে গেল তাদের পাশে। এদিকে আকাশ তার রুমে এসে ঘুমিয়ে এসে পাড়ি জমালো। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আসলো অফিসে। বেশ কিছুক্ষণ কাজ করে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ হতেই তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মেঘলা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে মেঘলা বলতে লাগলো, আকাশ তুমি কি অফিসে আছো নাকি বাসায় আছো? এই তো আমি অফিসে আছি। কেন, কিছু প্রয়োজন নাকি? না, তেমন কিছু প্রয়োজন নেই, এমনিতেই জিজ্ঞেস করলাম। আমি বাসায় চলে এসেছি তো তাই আর কি। আচ্ছা, তুমি অফিস শেষ করে এরপর আমাকে ফোন দিবে, আমি তোমাদের বাসায় চলে যাব। এই বলে আকাশ মেঘলার সাথে আরও 5-6 মিনিট কথা বলে ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিতেই আকাশের ফোন আবারও বেজে উঠল। তাকিয়ে দেখে সোনিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে সোনিয়া বলতে লাগলো, আকাশ, তোকে তো আমি পেলাম না। আমি অন্য একজনকে বিয়ে করে ফেলতেছি। আমাদের জন্য দোয়া করিস। আজকে রাতে আমাদের বিয়ে হবে। কালকে সকালে আমরা লন্ডন চলে যাব। বাহ, বেশি ভালো কথা তো। লন্ডনী ছেলেকে বিয়ে করতেছিস, সুখে থাকবি তুই ওইখানে গিয়ে। এই বলে আকাশ কলটা কেটে দিল। বিকেলের দিকে আকাশ চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে মেঘলা এবং তার আম্মুর সাথে বসে গল্প করতেছে। এমন সময় আকাশের আম্মু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোর আব্বু চাইছিল কি তোদের বিয়েটা সামনের মাসেই দেওয়ার জন্য। তুই যদি অনুমতি দিস তাহলে তোদের বিয়েটা সামনের মাসেই কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে আম্মু, আমাদের বিয়ে না হয় সামনের মাসে দিও। এখন তাহলে আমি মেঘলাকে নিয়ে একটু ঘুরে আসি। এই বলে আকাশ মেঘলাকে নিয়ে চলে আসলো বাইরে। দুজন রিক্সা দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো শেষ হতেই আকাশ মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘলা, তুমি আমার সাথে থেকে সুখী হবে তো? আকাশ সুখী তো সেই হয় যে তার স্বামীকে বোঝে এবং তার কখন কি চাই সবকিছু নিজে থেকে বুঝে ফেলে। আমি তোমাকে বুঝতে পারি, তোমার কখন কি লাগবে না সবকিছু। আমি চাই তুমি আমাকে নিয়ে সুখে থাকো। জি ম্যাডাম, আমি তো আপনাকে নিয়ে সুখে থাকবো। এখন আপনি এক কাজ করেন, বাসায় যাই। এখন আপনার আব্বু আম্মুকে নিয়ে কালকে আমাদের বাসায় চলে আসবেন। বিয়ের কথাবার্তা না হয় আমাদের বাসায় বলে ফেলা হবে। ঠিক আছে, তবে আমাদের বিয়েতে কিন্তু কোনো অনুষ্ঠান হবে না। জাস্ট আত্মীয় স্বজন কয়েকজন ডেকে ছোটখাটো একটা আয়োজন করে বিয়েটা সিম্পল ভাবে হয়ে যাবে। ঠিক আছে মেঘলা, তুমি যেভাবে চাইবে সেইভাবে আমাদের বিয়েটা হবে। এখন চলো যাওয়া যাক। এই বলে আকাশ মেঘলাকে নিয়ে চলে আসলো আবার বাসায়। মেঘলাকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আকাশ তাদের বাসায় চলে আসলো। রাতে খাওয়া দাওয়া করে আকাশ তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু, আমার আর মেঘলার বিয়েটা ঠিক করে ফেলো সামনের মাসে। যে কোনো একটা তারিখে ঠিক করলেই হবে। আকাশ, তুই সবকিছু ভেবেচিন্তে বলছিস তো? আমরা কিন্তু সত্যি সত্যি সামনের মাসে তোদের বিয়ে ঠিক করে ফেলবো এবং বড় করে আয়োজন করে তোদের বিয়ে দেব। আব্বু, আমি সত্যি সত্যি সামনের মাসে বিয়ে করব। তবে একটা কথা, এখানে বড় কোনো আয়োজন করে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কারণ মেঘলা বলেছে যে জাস্ট 2 পরিবারের কিছু আত্মীয় স্বজন এবং সবাই মিলে যাতে আমাদের বিয়েটা দিয়ে দেয়, আর তেমন বেশি আয়োজন না করা হয়। সে যেহেতু মাদ্রাসায় পড়ে এসেছে, তার কথা মতো আমাদের চলতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস আকাশ, মেঘলার কথা মতো আমাদের চলতে হবে। এখন এক কাজ করো, তোমরা তোমাদের সাথে কথা বলে বিয়ে ফাইনাল করে ফেলো। এটা কিন্তু আকাশ একদম ঠিক হয় নাই। ভাবছিলাম তোর বিয়েটা বড় করে দেব, সবাইকে দেখিয়ে দেব, কিন্তু তার হলো না। আকাশ চলে আসলো তার রুমে। আকাশ জানে নিচে দাঁড়িয়ে থাকলে অবশ্যই আরো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। আকাশ সকল প্রশ্ন এড়িয়ে চলে আসলো তার রুমে। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। আকাশ অফিসে চলে আসলো। এইদিকে মেঘলা তার আব্বু আম্মুকে নিয়ে আকাশদের পাশে এসে তাদের বিয়ের কথাবার্তা বলে ফেল। মেঘলার আব্বু আর মেঘলার শ্বশুরমশাই কথা বলতেছে। এইদিকে মেঘলা আকাশের রুমে এসে বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, এই রুমটা এখন থেকে আমার। যখন ইচ্ছা তখন এই রুমে আসতে পারবো, আর যখন ইচ্ছা তখন এই রুম থেকে যেতে পারবো। এইসব বলতেছে মেঘলা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আকাশ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আকাশ বলতে লাগলো, কি করতেছো মেঘলা? এই তো তোমার রুমে শুয়ে শুয়ে ভাবছিলাম এই রুমটা কিভাবে সাজানো যায়। তুমি বিকেল কয়টার দিকে আসবে? যদি একটু তাড়াতাড়ি আসতে তাহলে আমরা একটা 3D কালারের দোকানে যেতাম।
3D কালার পুরো বাড়িটা, মানে আমাদের রুমটা নতুন করে সাজিয়ে ফেলতাম। আচ্ছা, আমি তাড়াতাড়ি চলে আসবো যাতে এসে তোমাকে নিয়ে যাইতে পারি 3D প্রিন্টিং আনার জন্য। এ বলে আকাশ মেঘলার সাথে কথা বলে কলটা কেটে দিল। কল কেটে দিয়ে আকাশ আরও কিছুক্ষণ কাজ শেষ করে চলে আসলো নিচে। এসে দেখে আরিফ দাঁড়িয়ে আছে। আরিফকে দেখে আকাশ বলতে লাগলো, কি রে আরিফ, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছিস কেন? এইখানে দাঁড়িয়ে আছি একটা কারণে। কিছুক্ষণ পর আমাদের গাড়ি আসবে, এরপর তোদের অফিসে ঢুকে ম্যানেজারের সাথে একটা প্রজেক্ট সাইন করে রেখেছিলাম, বলেছে যে আজকে দিয়ে দিবে। আর আমি যদি প্রজেক্ট পেয়ে যাই হাতে, তাহলে তোর অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দেব। ঠিক আছে। আকাশ সোজা চলে আসলো বাসায়। বিকেলে মেঘলাকে নিয়ে চলে আসলো 3D একটা দোকানে। দেওয়ালের জন্য 3D পেন্টিং এবং অনেক কিছু কিনে নিয়ে চলে আসলো বাসায়। এদিকে মেঘলা তার মনের মতো করে ঘরটা সাজাচ্ছে। মেঘলার হাতে হাতে আকাশ সাহায্য করছে যাতে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কাজ শেষ হতেই আকাশ রুমটার দিকে ভালোভাবে একবার তাকিয়ে অবাক হয়ে গেল। অবাক হবে না কেন? কারণ এখানে তো অবাক হওয়ারই কথা, যেহেতু মেঘলা মাদ্রাসার মেয়ে, তার এত ধারণা থাকতে পারে না। এসব ভাবতেছে আকাশ। এমন সময় মেঘলা বলতে লাগলো, হ্যাঁ আমি জানি এত ধারণা থাকতে পারে না। আমার মাদ্রাসার মেয়ে হয়েছে তো কি হয়েছে? বাহিরের জগৎ দেখতে পারবো না নাকি? দেখতে পেয়েছি বলেই তো এসব করেছি। রুমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, সাজিয়েছো। চলো এখন নিচে যাই। আকাশ আর মেঘলা চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ সবার সাথে আড্ডা দিয়ে যার যার বাসায় চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে আকাশ চলে আসলো তার রুমে। এসে মেঘলাকে ফোন দিল। এদিকে মেঘলা খাওয়া দাওয়া করে রুমে এসে দেখে তার ফোন বাজতেছে। ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করে আকাশের সাথে কথা বলতে লাগলো। এভাবে রাত পার হয়ে সকাল হলো। আকাশ প্রতিদিনকার মতো অফিসে যায় এবং কাজ শেষ করে বিকেলে মেঘলাকে নিয়ে ঘোরাঘুরি করে। কিছুক্ষণ এইভাবে চলে গেল 15টা দিন। আর 15 দিন আছে তাদের দুজনের বিয়ে। যেহেতু ছোট্ট করে আয়োজন করা হবে, সেহেতু নিজেদের মধ্যে রান্না করার ব্যবস্থা করে রাখলো। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই তার আম্মু বলতে লাগলো, আকাশ, একটা লিস্ট রেডি করে ফেলতো, যাতে বাজার সদায় আনতে পারি, যাতে কোনো কিছু শর্ট না পড়ে। ঠিক আছে আম্মু, তুমি একটা কথা বলতে থাকো, আমি এই সকল কিছু লিস্ট করে রেখে দিতেছি। আম্মু, সকল কিছু লেখা শেষ? আরো কিছু লিখতে হবে নাকি? না আকাশ, আর কিছু লিখতে হবে না, এমনিতেই ঠিক আছে। আকাশ সবকিছু একটা লিস্ট খাতায় লিখে রেখে দিল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 10টি দিন। আর মাত্র 5 দিন বাকি আছে আকাশ এবং মেঘলার বিয়ে। এদিকে আকাশ সকল কিছু কেনাকাটা করে বসে আছে মেঘলাকে দেওয়ার জন্য। বাহ, তুমি তো দেখি সকল কিছুর কাজ কমপ্লিট করে ফেলেছো। কোনো কিছু প্রয়োজন নেই, বাকি সবকিছু ওরা দেখে নিবে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে রাত হলো। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যার যার রুমে গিয়ে বসে পড়ল। আকাশ ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, আর তো বিয়ের 3টা দিন বাকি রয়েছে, আরো কিছু কেনাকাটা করার থাকলে করে নে। না আম্মু, আর কিছু কেনাকাটা করার প্রয়োজন নেই। এই বলে আকাশ তার রুমে চলে গেল। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 3টা দিন। এদিকে আকাশ এবং মেঘলার আজকে বিয়ে। দুই পরিবারের সকল মানুষ একসাথে এসেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে আর গল্প করতেছে। এইদিকে আকাশ মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘলা, তোমার আর কিছু লাগবে নাকি? না, আমার আর কিছু লাগবে না, যা দিয়েছো এতেই চলে যাবে। মেঘলার কথা শেষ হতেই আকাশ মেঘলাকে কোলে তুলে নিয়ে চলে আসলো তার রুমে। আকাশ এবং মেঘলার কিন্তু বিয়ে হয়ে গেছে। আকাশ মেঘলাকে বিছানায় ফেলে দিয়ে আস্তে করে মেঘলার বোরকাটা খোলা শেষ হতেই আকাশ মেঘলার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর বলতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, তোমাকে দেখতে একদম পুরোপুরি মতো লাগতেছে। আজকে আমার পরি বউটাকে আদর করে আমাদের সুখের সংসারে নতুন অতিথি আনবো। ঠিক আছে, নতুন অতিথি আনার মিশন তুমি শুরু করো। তবে একটা কথা, আমি কিন্তু মাদ্রাসার মেয়ে, খুব সাবধানে কাজকাম করবে। যদি অন্য কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি মাদ্রাসায় যেতে পারবো না। আরে তুমি কোনো চিন্তা করো না, তোমাকে এমনভাবে আদর করব যে তুমি বুঝতেই পারবে না।
এসব বলতেছে আকাশ। বলা শেষ হতেই মেঘলার উপর ঝাঁপিয়ে পড়ল আকাশ। Heads up! Enemy dropping close!